বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, একটি প্রবন্ধ কেন্দ্রিক। প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বিড়াল নামক প্রবন্ধ, যেটির লেখক হলেন বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত শিল্পী শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল এই প্রবন্ধটা সম্পর্কে ডিটেলস বা বলা ভালো লাইন বাই লাইন আলোচনা করার আগে আমাদের জানতে হবে এই বিড়াল প্রবন্ধটার উৎস গ্রন্থটা কি, বা বলা ভালো এই উৎস গ্রন্থটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে জেনে রাখতে হবে। এই বিড়াল প্রবন্ধটা তোমাদের নতুন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর সিলেবাস তাতে ইনক্লুড করা হয়েছে। যাদের প্রয়োজন আছে তারা দেখতে পারো। এছাড়া বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে কমলাকান্তের দপ্তর পাঠ্য থাকে, সেখানেও বিড়াল প্রবন্ধটা পার্টিকুলার পড়ানো হয়। তো যাদের যাদের এই প্রবন্ধটা প্রয়োজন আছে তারা প্রত্যেকে আজকের ক্লাসটা দেখবে। পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস 11-এর স্টুডেন্ট যারা আছো তাদের পাঠ্য আরও বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে তার আলোচনা যদি এইরকমভাবেই সুন্দরভাবে শুনতে চাও, তার বিভিন্ন আলোচনা আমার চ্যানেলে অলরেডি করা আছে। কিছু আলোচনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে রাখলাম, প্রয়োজন হলে সেগুলো ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নাও। বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম শ্রেষ্ঠ একটি প্রবন্ধ সংকলন কমলাকান্তের দপ্তরের অন্তর্ভুক্ত। কমলাকান্ত এখানে একটি কাল্পনিক চরিত্র, যাকে বঙ্কিমচন্দ্র তৈরি করেছিলেন সমাজ, রাজনীতি, দেশকাল, অর্থনৈতিক পরিস্থিতি সহ নানা কিছু সম্পর্কে তার যে মতামত সেটাকে কৌতুক রসে জারিত করে প্রকাশ করার জন্য। কমলাকান্ত এখানে একটা কাল্পনিক চরিত্র হলেও কমলাকান্তের মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র প্রকৃতপক্ষে তার সমাজ সচেতন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন বারবার। তো এই কমলাকান্ত চরিত্রটাকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র নানান রকম প্রবন্ধ রচনা করেছেন, যার মধ্যে বিড়াল অন্যতম। কমলাকান্তের দপ্তরের প্রবন্ধগুলি সর্বপ্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকার পাতায় 1873 সালে। অর্থাৎ 1873 সালে কমলাকান্ত চরিত্রটার প্রথম আত্মপ্রকাশ ঘটে বঙ্গদর্শন পত্রিকার পাতায় বঙ্কিমচন্দ্রের হাত ধরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক। পরবর্তীকালে কমলাকান্তের দপ্তর এই গ্রন্থটি বই আকারে প্রথম প্রকাশ পায় 1885 খ্রিস্টাব্দে। তো এগুলো ছিল কিছু ইনফরমেশন বা তথ্য যেগুলো কমলাকান্তের দপ্তরের অন্তর্গত রচনা বিড়াল পড়ার জন্য আমাদের জানা প্রয়োজন। তো এইবার চলো আমরা বিড়াল রচনাটা প্রসঙ্গে আসি। এই বিড়াল প্রবন্ধটির মূল অবলম্বন হলো কমলাকান্ত নামক একটি চরিত্র বা ক্যারেক্টার। এই কমলাকান্ত চরিত্রটি কেমন সেটা প্রথমে একটু সংক্ষেপে তোমাদের বলে রাখি, তাহলে তোমাদের বিড়ালের যে রচনাটা সেটা পড়তে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। কমলাকান্ত একজন আফিমখোর বৃদ্ধ। সে বিয়ে থা করেনি, অর্থাৎ তার কোনো পরিবার পরিজন নেই। সে একা একা থাকে এবং প্রায়শই আফিমের নেশায় আফিম খেয়ে বুঁদ হয়ে থাকে ঝিমোয়। এবার আফিম যেহেতু একটা নেশার দ্রব্য, আফিম খাওয়ার পর তার ঝিমুনি আসে এবং ঝিমুনি আসার পর সমাজ, সংসার, দেশকাল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নানান রকম ভাবনা চিন্তা তার মাথাতে আসে। এই ভাবনা চিন্তাগুলো কিন্তু কোনো নেশাখোর বৃদ্ধের অসংলগ্ন ভাবনা চিন্তা নয়। এই ভাবনা চিন্তাগুলো সবই সংলগ্ন, যুক্তি বুদ্ধি গ্রাহ্য বা যুক্তি বুদ্ধিতে পরিপূর্ণ। তো আমরা বিড়াল প্রবন্ধেও দেখব কিভাবে আফিম খেয়ে ঝিমোতে ঝিমোতে কমলাকান্ত হঠাৎ করে দিব্য চোখ এবং দিব্য কান লাভ করে এবং সেখানে একটা বিড়ালের ম্যাও ধ্বনি থেকে কিভাবে তার মনে হয় যে বিড়ালটা তার সঙ্গে কথা বলছে এবং বিড়ালটা কিভাবে তার চোখের সামনে হয়ে ওঠে সর্বহারা শ্রেণীর প্রতিনিধি, এবং কিভাবে করে বিড়াল প্রবন্ধের মধ্যে দিয়ে কমলাকান্তের দৃষ্টিভঙ্গিতে বঙ্কিমচন্দ্র আমাদেরকে দেখান সমাজে শোষণ, অসাম্য এগুলো কিভাবে আমাদেরকে চেপে ধরেছে বা সমাজের এগুলি কতখানি খারাপ দিক। তো প্রকৃতপক্ষে বিড়াল প্রবন্ধে যেটা রয়েছে সেটা হলো সমাজের যে বৈষম্য সেইটা দূর করে সমাজে যেন সাম্য আসে সেই সংক্রান্ত একটা ভাবনা চিন্তা, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশ করেছেন একটি আফিমখোর বৃদ্ধ কমলাকান্ত এবং একটি বিড়ালের কথোপকথনের মধ্যে দিয়ে। এবার চলো আমরা মূল প্রবন্ধটা একটু দেখি। আমি বর্তমানে মূল প্রবন্ধটা পড়ছি আর তোমাদেরকে এর অর্থটা বা তাৎপর্যটা বলছি। আশা করছি এরপর এই বিড়াল প্রবন্ধটা সম্পর্কে তোমাদের মনে আর কোনো ডাউট, কোনো প্রশ্ন কিচ্ছু থাকবে না। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম।
এখানে আমি বলতে কে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এখানে আমি বলতে এটা কমলাকান্ত বলছে। যেহেতু কমলাকান্তের দপ্তরের যে প্রবন্ধগুলো রয়েছে সেখানে বঙ্কিমচন্দ্র সেগুলিকে কমলাকান্তের নিজের মুখে, নিজের জবানিতে, নিজের বক্তব্যে উপস্থাপিত করেছেন, তাই এখানে আমি করে কমলাকান্ত নিজেই যেন নিজের জীবনের কথা বলছে, এইভাবে বক্তব্যগুলো উপস্থাপিত করা। তো কমলাকান্ত এখানে কি করছে, তার শয়নগৃহে চারপাইয়ের ওপর বসে হুকা হাতে নিয়ে ঝিমাচ্ছে। তো এখানে শয়নগৃহ শব্দের অর্থ কি? এখানে শয়নগৃহ শব্দের অর্থ হচ্ছে শোয়ার ঘর, চারপাই শব্দের অর্থ হচ্ছে কোনো খাটিয়া বা চৌকি জাতীয় জিনিস যার চারটে পা আছে। আর হুকা মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এক ধরনের নেশার জিনিস যেটা হাতে করে নিয়ে অনেকে খায়, নেশা করে। ওর ভেতরে তামাক থাকে, আগুন থাকে, এগুলো দিয়ে নেশা করা হয়। তো শয়নগৃহের মধ্যে বসে কমলাকান্ত হুকা নিয়ে তার চৌকির ওপর বসে ঝিমাচ্ছিল। তার কারণে সে আফিম খায়, নেশা করে। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের ওপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। তো কমলাকান্ত যেখানে বসে আছে সেখানে মিটমিট করে সামান্য আলো জ্বলছে। আমরা জানি তখনকার দিনে বেশিরভাগ বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, তাই এই আলো বলতে বেসিক্যালি কিন্তু আগুনের আলো, লণ্ঠন, হ্যারিকেন এই জাতীয় আলো বোঝানো হচ্ছে। তো সেই রকম আলো জ্বলছে, সেই জন্য চারিদিকে দেওয়ালে ছায়া নাচানাচি করছে। দেখবে আমাদের বাড়িতেও যখন কারেন্ট চলে যায়, মোমবাতি বা হ্যারিকেন জ্বালানো হয়, তখন দেয়ালে অদ্ভুত কিছু ছায়া দেখা যায়। তো সেই রকম ছায়া প্রেতবৎ নাচিতেছে। প্রেতবৎ এই শব্দটার অর্থ হলো প্রকৃতপক্ষে ভূতের মতো বা প্রেতের মতো। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে তার রাতের খাবার এখনো রেডি হয়নি, খাবার প্রস্তুত হয়নি। সেই জন্য হুকা হাতে চোখটা একটু ঈষৎ বন্ধ করে, নিমিলিত লোচনে মানে চোখটাকে হালকা বন্ধ করে, হালকা খুলে সে ভাবছিল যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এখানে এই যে ভাবনা চিন্তা, অসংলগ্ন ভাবনা চিন্তা, সে এখানে কি ভাবছে নেশা করে, যে আমি যদি নেপোলিয়ান হতাম আমি কি ওয়াটারলুর যুদ্ধ জিততে পারতাম। দেখো কত মজার জিনিস, মানুষ যখন নেশা করে দেখবে সে কত কিছু ভাবে, কত কিছু কল্পনা করে। আমি যদি অমুক হতাম, আমি যদি তমুক হতাম, আমি যদি বড় কিছু ব্যক্তিত্ব হতে পারতাম, আমি যদি দেশের মন্ত্রী হতাম, রাজা হতাম, ইত্যাদি ইত্যাদি। তো এখানেও কিন্তু এরকমই একটা ভাবনা চিন্তা কমলাকান্তের মধ্যে গ্রো করছে। সে ভাবছে যে আমি যদি নেপোলিয়ান বোনাপার্ট হতাম, যিনি একসময় বিখ্যাত একজন সম্রাট ছিলেন, অনেকটা সাম্রাজ্য বিস্তার করেছিলেন, রাজ্য জয়ের তার একটা নেশা ছিল, সেটা যদি হতাম তাহলে কি ওয়াটারলুর যুদ্ধটা জিততে পারতাম, কেননা ওই যুদ্ধটা নেপোলিয়ান জিততে পারেনি। তো এখানে কমলাকান্ত ভাবছে আমি হলে কি জিততে পারতাম। মানে অসংলগ্ন ভাবনা চিন্তা তার মাথায় ঘুরছে। কেন? তার কারণে সে নেশা করে আছে। নেশা করলে মানুষ কিনা ভাবে। এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। এইরকম সময় একটা ছোট্ট আওয়াজ হলো। আওয়াজটা কি? ম্যাও। ম্যাও মানে কি? নিশ্চয়ই কোনো বিড়াল এসছে বাড়িতে, বিড়ালটা ডাকছে। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। তিনি তাকিয়ে দেখলেন, কিন্তু হঠাৎ করে কিছু বুঝতে পারলেন না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। তার প্রথমে মনে হলো যে ওয়েলিংটন বোধহয় বিড়াল হয়ে গেছে এবং সে আমার কাছে আফিম চাইতে এসছে। ওই যে বললাম নেশা করলে মানুষ কিনা ভাবে, তো যেহেতু সে নেশা করেছে এবং আফিমের নেশা করেছে এবং সে বসে বসে নেপোলিয়ান, ওয়াটারলুর যুদ্ধ এইসব ভাবছে, তার মাথাতে ওই ক্যারেক্টারগুলোই তো ঘুরছে। তো সে বসে বসে ভাবছে যে ওয়েলিংটন আমার কাছে এসছে আফিম চাইতে। তোমাদের যাদের আমার পড়ানো ভালো লাগছে তাদের জন্য একটা সুখবর, বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয়। আমাদের অফলাইন ক্লাস হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সামনে। আর আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত আছে প্রচুর ছাত্রছাত্রী। তো তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইন বা অফলাইন ক্লাসে সরাসরি যুক্ত হতে চাইছো, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের কাছে যারা সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসে যুক্ত হবে তারা যে সুবিধাগুলো পাবে সেগুলো হলো প্রত্যেকটা টপিকের এরকম ধরে ধরে বোঝানো পাবে, আলোচনা পাবে এবং প্রত্যেকটা টপিকের প্রয়োজনীয় নোটসপত্র পাবে, যেগুলো আমাদের নিজেদের লেখা এবং খুব সহজ সরল ভালো ভাষায় লেখা। পরীক্ষার আগে সাজেশন পাবে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণ জ্ঞান আমরা দিয়ে থাকি, যে কোনো ডাউট ক্লিয়ার করে থাকি। তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো নিচে দেওয়া নাম্বারে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, মিয়াও। এখানে খুব মজার ব্যাপার,
সে কিন্তু তার নেশার জগতে থেকেই ভাবছে যে ডিউক ওয়েলিংটন তাকে অলরেডি অনেক পুরস্কার আমি দিয়েছি, অনেক কিছু তাকে অলরেডি দেওয়া হয়েছে, আর বেশি কিছু তাকে দেওয়া উচিত নয় বলে এখানে বঙ্কিমচন্দ্র একটা সামাজিক জ্ঞান দিচ্ছেন আমাদেরকে। লক্ষ্য করো, অপরিমিত লোভ ভালো নহে, বেশি লোভ ভালো না। তোমাকে এত কিছু দেওয়া হয়েছে, আবার তুমি কিছু চাইতে এসছো, যে অপরিমিত লোভ বা বেশি লোভ ভালো না। কিন্তু এখানে প্রকৃতপক্ষে তো সেরকম কেউ আসেনি, প্রকৃতপক্ষে একটা বিড়াল এসছে ঘরে। তো বিড়ালটা আবার ডাকলো ম্যাও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। তখন ভালো করে কমলাকান্ত চেয়ে দেখলো যে ওয়েলিংটন নয় তো, যে এসছে সে একটি ছোট্ট বিড়াল। মার্জার শব্দের অর্থ হলো বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরোৎসাদ করিয়াছে। এখানে প্রসন্ন সম্পর্কে একটু বলা প্রয়োজন। প্রসন্ন কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের অন্যতম একটা বিখ্যাত ক্যারেক্টার। এ প্রকৃতপক্ষে একজন গোয়ালিনী, প্রসন্ন গোয়ালিনী। এ কি করে, এ কমলাকান্তকে দুধ, দই, দুগ্ধজাত যে বিভিন্ন জিনিসপত্র, ডেয়ারি প্রোডাক্ট, এগুলো সরবরাহ করে। তো প্রসন্ন গোয়ালিনী কমলাকান্তের খাওয়ার জন্য যে দুধটা দিয়ে গেছিল তার বাড়িতে, সেইটা একটা বিড়াল এসে খেয়ে নিয়েছে। উদরোৎসাদ মানে খেয়ে নেওয়া, উদর মানে পেট, সেই পেটে খেয়ে নেওয়া, পেটে ভরে দেওয়া। তো খেয়ে নিয়েছে কে, সেই বিড়ালটা নিঃশেষে খেয়ে নিয়েছে, মানে পুরোটা খেয়ে নিয়েছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। খুব মজা করে কমলাকান্ত বলছে, আমি তো বসে বসে আফিম খেয়ে ঝিমোচ্ছিলাম, হুকা খাচ্ছিলাম, আর ওয়াটারলুর যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলাম, মানে বসে বসে নেপোলিয়ান যুদ্ধ এইসব ভাবছিল। তো অত খেয়াল করিনি যে বিড়ালটা কখন ঘরে ঢুকে দুধটা খেয়ে নিয়েছে। প্রসঙ্গত একটু বলে দিই, ব্যূহ শব্দের মানে কি। যুদ্ধে শত্রুপক্ষকে পরাজিত করার জন্য বিভিন্ন রকম প্ল্যানিং প্লটিং করতে হয়। কোন পথে এগোলে শত্রুপক্ষকে পরাজিত করা যাবে, কিভাবে নিজের সৈন্য সামন্তকে সাজালে শত্রুপক্ষ তাদেরকে আক্রমণ করতে পারবে না, এই সিস্টেমটাকে বলা হয় ব্যূহ রচনা। ব্যূহর আবার বিভিন্ন রকম স্ট্রাকচার থাকে। তোমরা যারা মহাভারত রামায়ণ পড়ো বা পুরাণ সম্পর্কে একটু সেন্স আছে, তোমরা জানবে যে মহাভারত রামায়ণে এরকম অনেক ব্যূহর কথা বলা আছে। যেমন চক্রব্যূহ মানে চক্রের মতন দেখতে ব্যূহ, নাগ ব্যূহ মানে সাপের মতন দেখতে ব্যূহ, এরকম অনেক রকম ব্যূহ থাকে। তো সেইগুলো সাজানো হয়। এটা অ্যাকচুয়ালি সেনা সাজাবার একটা স্টাইল। সৈন্য সামন্তগুলোকে ওই স্টাইলে সাজালে অনেক সময় বিরুদ্ধ পক্ষ আক্রমণ করতে পারে না, বা সহজে যিনি রাজা তার সামনে পৌঁছতে পারে না। তো এখানে সেই ব্যূহর কথা বলা হয়েছে, যে আমি মাথার মধ্যে, আমার ব্রেনের মধ্যে ব্যূহ রচনা করছিলাম। মজার ছলেই বেসিক্যালি কথাগুলো বলা হয়েছে। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মৃদুস্বরে বলিতেছেন ম্যাও। তাহলে এখন কি হলো, এখন বর্তমানে মার্জার সুন্দরী, বিড়ালটাকে সুন্দর বলা হচ্ছে। প্রকৃতপক্ষে দেখবে বিড়ালগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়, সাদা সাদা দেখতে, খুব সুইট কিউট একটা মুখ হয়। যতই দুষ্টুমি করুক, এসে চুরি করে মাছ দুধ খেয়ে নিক, একটা বিড়ালকে কিন্তু চট করে আমরা বকতে বা মারতে পারি না। বিড়ালগুলোর ওই যে সৌন্দর্য, সেটা আমাদেরকে আকৃষ্ট করে, খুব নরম সুন্দর লোমস দেহ। তো সেই জন্য বিড়ালকে এখানে মার্জার সুন্দরী বলা হচ্ছে। তো সে নির্জল দুধ খেয়েছে। কেন নির্জল দুধ? তার কারণ এই যে প্রসন্ন গোয়ালিনী, এ আমাদের কমলাকান্তকে যে দুধটা দেয় সেটা সে খুব খাঁটি দুধ দেয়। তো সেই দুধটা বিড়ালটা খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে সে খুব সুখী হয়েছে এবং নিজের মনের আনন্দ প্রকাশ করছে ম্যাও ধ্বনি দ্বারা। বলিতে পারি না, বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গও ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। এখানে কমলাকান্ত আবার মজা করে বলছেন যে প্রকৃতপক্ষে দুধটা পয়সা দিয়ে আমি কিনলাম, আর বিড়ালটা সেটা খেয়ে নিল, সেই জন্য সে আনন্দ করে ম্যাও ম্যাও ডাকছে। আর একটা প্রবাদ এখানে ইউজ করা হয়েছে, এটা প্রকৃতপক্ষে একটা প্রবাদ, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। মানে কেউ কোনো খাল বিল ছেঁচলো, ছেঁচা অর্থাৎ হচ্ছে জল পরিষ্কার করে সেটাকে শুকনো করা, আর কেউ কই মাছ খেলো, মানে কাজ করলো একজন, ফল ভোগ করলো আরেকজন। এখানে কমলাকান্ত এই কথাটা বলছে, তার কারণ হলো সে পয়সা দিয়ে দুধটা কিনেছিল, খেয়ে নিল বিড়াল। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। কমলাকান্ত বলছে বিড়ালটা এই ম্যাও ম্যাও করে বারবার ডেকে আমার মন বুঝতে চাইছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। বিড়ালটা বোধহয় এরকম কিছু বলতে চাইছে যে তোমার দুধ তো আমি খেয়ে নিয়েছি, এবার বলো, কিছু বলবে। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার।
দুহি আছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা এখানে কমলাকান্ত বললেন। আমরা পৃথিবীতে অনেক কিছু অর্থনৈতিকভাবে পয়সা দিয়ে কিনে ভাবি সেটা আমার, কিন্তু পার্থিব সম্পদে সকলের সমান অধিকার, এইখানে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের মুখ দিয়ে যে বক্তব্যগুলো বলাচ্ছেন সেগুলো কিন্তু বেসিক্যালি সাম্যবাদের কথা। কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস যে সাম্যবাদ প্রকাশ করেছিলেন, প্রচার করেছিলেন, সর্বহারাদের একনায়কতন্ত্রের কথা যেটা প্রকাশ করেছিলেন, এবং বুর্জোয়া শ্রেণী এবং সর্বহারা শ্রেণীর যে দ্বন্দ্বের কথা প্রকাশ করেছিলেন, কোথাও একটা কিন্তু তার ভাব বা তার ছোঁয়া আলোচ্য প্রবন্ধে রয়েছে। সমাজের সম্পদে সবার অধিকার। দুধ মঙ্গলার, মঙ্গলা একটা গরুর নাম বা গাইয়ের নাম। তো মঙ্গলা কি করেছে, সে দুধ দিয়েছে, মানে দুধটা সে প্রসব করেছে, আর সেই দুধটা দহন করেছে কে, প্রসন্ন গোয়ালিনী। তাহলে এখানে কমলাকান্ত বলছে আমি রাগ করবার কে, আমি কেন রাগ করব বিড়ালের ওপর? আমি শুধুমাত্র পয়সা দিয়ে দুধটা কিনেছি বলে? সেই দুধে আমার যা অধিকার বিড়ালেরও সেই একই অধিকার, সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। তবে দীর্ঘদিন ধরে মানুষ করে আসছে, বিড়াল বাড়িতে এসে দুধ খেয়ে গেলে তাকে মানুষ মারে। আমি সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। তো কমলাকান্ত বলছে আমি সেই চিরকালীন প্রথাটাকে ভাঙবো, ভেঙে মানুষের জগতের মধ্যে আমি কি কুলাঙ্গার হব? কুলাঙ্গার মানে হচ্ছে যে কুলের মধ্যে খারাপ, ঠিক আছে, কুলের মধ্যে যে খারাপ তাকে বলে কুলাঙ্গার। তো বলছে আমি কি সেটা হব? তো দরকার নেই সেটা হয়ে। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে। তো কমলাকান্ত বলছে বিড়ালটা আমার দুধ খেলো, আমি বিড়ালটাকে মারলাম না। এবার বিড়ালটা যদি তার বিড়াল বন্ধুদের মধ্যে গিয়ে বলে যে এমন একটা বাড়িতে গেছিলাম, দুধ খাওয়ার পরেও সেই বাড়ির মালিক আমাকে মারলো না, বাড়ির মালিক প্রকৃতপক্ষে কাপুরুষ, এইসব ভাবনা চিন্তা কমলাকান্তের মাথায় আসছে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। এখানে কয়েকটা শব্দের মানে একটু বলে দিই, তারপর লাইনটার মানে বলছি। যষ্টি শব্দের অর্থ হলো লাঠি। কমলাকান্ত বলছে আমি নিজে উপলব্ধি করলাম যে বিড়ালটাকে মারাটা আমার উচিত, না হলে সে আমাকে কাপুরুষ ভাববে, সেই জন্য পুরুষের মতন কাজ করব বলে আমি সকাতরে, মানে ইচ্ছা ছিল না বিছানা থেকে নামার, বিছানায় বসে বসে ঝিমোচ্ছে তো অনেক কষ্ট করে বিছানা থেকে নামলাম এবং নেমে হাত থেকে হুকা নামিয়ে রাখলাম। অনেক খুঁজে পেতে, অনেক অনুসন্ধানে, অনুসন্ধান মানে কি, খুঁজে পাওয়া, অনেক খুঁজে পেতে একটা ভাঙা যষ্টি, যষ্টি মানে লাঠি, একটা ভাঙা লাঠি আবিষ্কার করে সেই বিড়ালটাকে আমি মারতে ছুটলাম। ধাবমান হইলাম মানে হচ্ছে ছুটে যাওয়া। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সেখানে একটা মজার কথা যে বিড়ালটা আমাকে চিনত, আমি যে প্রকৃতপক্ষে লাঠি নিয়ে ছুটেছি বলেই তাকে জোর মেরে দেবো বা কিছু একটা ভয়ঙ্কর করার ক্ষমতা আমার আছে সেটা যে নেই, বিড়ালটা জানতো। তাই বিড়ালটা কিছু উচ্চবাচ্য করলো না, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, মানে বিড়ালটারও আমাকে বিশেষ ভয় নেই। বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুকা লইলাম। এখানে এবার কমলাকান্ত বলছে যে এই যে সে বারবার ম্যাও ম্যাও বলছে, এবার যেন তার এই ম্যাওগুলোর আমি অর্থ বুঝতে পারছি। এই যে বলছে প্রশ্ন বুঝিতে পারিয়া, আমি তার কথার মানে বুঝতে পারছি, এবং মানে বুঝতে পেরে আমি পুনরাপি, আবার, পুনরপি মানে পুনরায়, আবার শয্যায় এসে বসলাম। শয্যায় মানে আমার খাটে, লাঠিটা রেখে দিলাম, রেখে দিয়ে খাটে এসে বসলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারির বক্তব্য সকল বুঝিতে পারিলাম। তখন আমি দিব্য কান পেলাম। দিব্য কর্ণ মানে যেটা আমরা ন্যাচারাল কানে শুনি সেটা আমাদের নর্মাল কান, আর দিব্য কান মানে যখন এমন কোনো কথা আমরা শুনতে পাই যেটা সাধারণ মানুষ শুনতে পায় না, দেবতা প্রদত্ত কান, সেই দিব্য কান কমলাকান্ত লাভ করলেন এবং তিনি বিড়ালের ওই ম্যাওগুলোর প্রকৃত অর্থ, প্রকৃত মানে শুনতে পেলেন। এবার আমরা চলে আসব সাম্যবাদের এক অন্য জগতে, যেখানে আমরা দেখব বিড়ালের সঙ্গে কমলাকান্তের কথোপকথন হচ্ছে, যেখানে কমলাকান্ত উচ্চবিত্ত সমাজের প্রতিনিধি, সাধারণ সমাজের প্রতিনিধি এবং বিড়াল সর্বহারা শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন? স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে
ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তাহলে বিড়াল কি বলছে? বিড়াল বলছে যে এত মারামারি কেন, তুমি লাঠি নিয়ে আমাকে মারতে এলে কেন? বসো, যাও খাটে গিয়ে চুপ করে বসো, বিছানায় গিয়ে চুপ করে বসো এবং সেখানে হুকা হাতে বসে একটু বিচার করো, একটু ভাবো এই জগৎ সংসারে যত ভালো ভালো জিনিস আছে, মাছ, মাংস, দই, দুধ, মিষ্টি, যাবতীয় ভালো ভালো জিনিস, সব কিছুতে শুধু তোমাদেরই অধিকার কেন? তোমরা মানুষ বলে আর আমি বিড়াল বলে? কেন? এই পৃথিবীতে তো তুমিও প্রাণী, আমিও প্রাণী, তুমিও আত্মা, আমিও আত্মা। জীবাত্মা পরমাত্মার রিলেশন যদি আমরা এখানে কল্পনা করি, তাহলে ঈশ্বর তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। তাহলে তুমি ভালো মন্দ খাবে, পাবে, আমি পাবো না কেন? তোমরা খেলে তো আমি আপত্তি করি না, তাহলে আমরা খেলে তোমরা লাঠি নিয়ে মারতে আসো কেন? ভেবে দেখো দেখি। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। কে বলছে এটা? বিড়াল বলছে। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। বিড়ালটা বলছে কোনো জ্ঞানী চার পেয়ে জন্তুর কাছ থেকে শিক্ষা নাও, তাছাড়া তোমাদের জ্ঞান বৃদ্ধি হওয়ার আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। তো এখানে বিড়াল বলছে যে তোমাদের প্রকৃতপক্ষে কোনো জ্ঞান নেই, তোমাদের যে স্কুল কলেজগুলো আছে সেগুলো দেখে আমার মনে হয় যে সেখানে প্রকৃত জ্ঞান তোমরা কিছুই পাও না। প্রকৃত জ্ঞান যদি পেতে হয় আমার মতন কোনো চার পেয়ে জন্তুর কাছে আসো, এসে জ্ঞান নাও। এটা প্রকৃতপক্ষে মানুষকে চরম ব্যঙ্গ করা হচ্ছে যে আমাদের জন্তুদের থেকে শিক্ষা নেওয়া উচিত। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ম্যাডাম এটা কিরকম কথা বললেন, জন্তুদের থেকে আমরা কি শিখব? প্রকৃতপক্ষে জন্তুদের থেকে অনেক কিছু শেখার আছে। একটা নির্দিষ্ট জাতের জন্তু কখনো তার নিজের যে স্বজাতি, সেই স্বজাতির সঙ্গে কিন্তু কোনো রকম হিংসাত্মক আচরণ বা বেইমানি করে না, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের সঙ্গেই দাঙ্গা, হাঙ্গামা, মারপিট এগুলো করি। তাহলে জন্তুদের থেকে আমাদের এগুলো শেখা উচিত। জন্তুরা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক সিস্টেমেটিক হয়, প্রকৃতির নিয়মকে তারা মেনে চলে, তারা প্রকৃতির মধ্যে জন্মায়, প্রকৃতির মধ্যে মানুষ হয় এবং প্রকৃতি তাদেরকে যে নিয়ম দিয়ে পাঠিয়েছে অর্থাৎ ন্যাচারাল ল, সেগুলোকে তারা ফলো করে। সেই জন্য কিন্তু তাদের জীবন অনেক সুন্দর, অনেক পরিশীলিত, অনেক মার্জিত। কিন্তু আমরা মানুষরা নিজেদেরকে খুব বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মনে করি, তো এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও আমাদের জীবনযাপন পদ্ধতিতে অনেক ভুল আছে, অনেক ভ্রান্তি আছে। তো এখানে সেইটাই বিড়াল বলতে চাইছে যে বিজ্ঞ চতুষ্পদের থেকে, মানে জন্তুদের থেকেও মানুষদের শিক্ষা নেওয়া উচিত। তো এরপর দেখো কি বলা হচ্ছে। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকার করাই পরম ধর্ম। এটা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সব থেকে প্রিয় লাইন। আমরা বহু রচনায় দেখেছি বারংবার তিনি বলেছেন যে পরোপকার করতে হয়, এবং পরোপকার যদি একজন ব্যক্তি নাও করে, পরে যদি তোমার কথা মনে নাও রাখে, তুমি যাদের উপকার করলে তারা হয়তো তোমার কথা মনে রাখলো না, তবুও বঙ্কিমচন্দ্রের উক্তি যে তুমি অধম তাহা বলিয়া আমি উত্তম না হইব কেন। তো পরোপকার হচ্ছে পরম ধর্ম, পরের উপকার করা উচিত, এটা বারবার করে তিনি সব জায়গায় বলেন। এখানেও বিড়াল বলছে যে মানুষ তুমি শেখো প্রকৃত ধর্ম কি। প্রকৃত ধর্ম মানে কোনো ঈশ্বরের আরাধনা করা নয়, শুধুমাত্র মন্দির মসজিদে গিয়ে বসে থাকা নয়। প্রকৃত ধর্ম হচ্ছে মানুষের সেবা করা। ঠিক আছে? তো মানুষকে এখানে শয্যাশায়ী বলা হলো কেন, এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। দেখো শয্যাশায়ী মনুষ্য, তো প্রকৃতপক্ষে এই যে কমলাকান্ত আফিম খেয়ে বিছানায় শুয়ে আছে, আমরা বাঙালি জাতি বরাবরই দেখবে একটুখানি আরামপ্রিয়, বিলাসী। তো মানুষের এই স্বভাবটাকে এখানে ব্যঙ্গ করা হচ্ছে যে বিছানায় শুয়েই তো অর্ধেক জীবন কাটিয়ে দিলে, কর্ম করলে কখন, সমাজকে কি দিলে? তো তোমরা শয্যাশায়ী মনুষ্য, অর্ধেক জীবন তোমাদের বিছানায় শুয়ে কেটে যায়। তো মজা করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, কিন্তু অত্যন্ত একটি সত্য কথা। তো পরোপকার করো। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। কে বলছে? বিড়াল বলছে। কাকে বলছে? কমলাকান্তকে বলছে। কি বলল? এই দুধটা তুমি পয়সা দিয়ে কিনেছিলে, তোমার পয়সা দিয়ে কেনা দুধটা আমি খেলাম। আমি একজন অভুক্ত প্রাণী, একটা অভুক্ত প্রাণী তোমার কেনা দুধটা খেলো, তার পরম উপকার হলো, তার পেট ভরলো, সে পুষ্টি পেল। এই যে তোমার কেনা টাকার দুধে আমি খেয়ে আমি নিজের পরম উপকার করলাম, আমি চুরি করে খাইয়া যাই করি,
এটাতে তোমার পরম পুণ্য হলো। কেন? কারণ তুমি পরোপকার করলে। ঠিক আছে? অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। দেখো, একটা বিষয়কে অন্যভাবে ভাবলে তার মানে কেমন পাল্টে যায়। আমরা যদি এটাকে ফ্ল্যাটভাবে সোজাভাবে ভাবতাম যে আমি পয়সা দিয়ে কিনেছি, তুমি কেন চুরি করে নেবে, চুরি করা দণ্ডনীয় অপরাধ, তাহলে কিন্তু বিড়াল এখানে দোষী। কিন্তু বিড়াল এখানে কি বলছে? বিড়াল এখানে বলছে আমি একজন না খেতে পাওয়া প্রাণী, দীর্ঘদিন আমি খেতে পাইনি, অভুক্ত, আমি এই খাদ্যটা গ্রহণ করলাম, আমার পেট ভরলো, এটার ফলে আমি বেঁচে থাকবো, আমার সার্ভাইভালে সাহায্য হলো এবং তাতে করে তুমি সাহায্য করলে, তাহলে পক্ষান্তরে তুমি একটা প্রাণীকে বাঁচতে সাহায্য করলে, তাতে করে তোমার পুণ্য হবে এবং আমি তোমার পুণ্যের বা ধর্মের সহায়। তারপর বিড়াল বলছে, দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বিড়ালের। সে বলছে যে আমি চোর হতে পারি, আমি লোকের বাড়িতে ঢুকে মাছ দুধ চুরি করে খাই, কিন্তু প্রকৃতপক্ষে আমি যদি খেতে পেতাম, আমার যদি জীবন ধারণের প্রকৃত যে অর্থ সেটা আমি উপার্জন করতে পারতাম কোনোভাবে, তাহলে কি আমি চুরি করতাম? ভগবান আমাকে সেই প্রসেস দেয়নি যে আমি পয়সা রোজগার করে খাবো। একটা বিড়াল, তাকে তো সেই পদ্ধতি ঈশ্বর দিয়ে পাঠায়নি যে সে পয়সা রোজগার করে খাবে, তাকে ভগবান দিয়েইছে ওই সিস্টেম যে সে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করবে। তো সে যখনই সুযোগ পাচ্ছে, যেখান থেকে খাদ্য পাচ্ছে, খেয়ে নিচ্ছে। দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন, তাহারা অনেক চোর অপেক্ষা অধার্মিক। এখানে বিড়াল বলছে অনেক ব্যক্তি এরকম রয়েছে যারা নিজেদেরকে সাধু ব্যক্তি বলে মনে করে, মানে ভদ্র ব্যক্তি, সমাজের ভদ্র ব্যক্তি, কিন্তু তারা অনেক সময় অনেক বড় বড় চোরের থেকেও অনেক বড় বড় খারাপ কাজ করে। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। ভেরি 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 ইম্পর্টেন্ট কথা। এখানে কাদের কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বুর্জোয়া শ্রেণীদের কথা, পুঁজিপতি শ্রেণীদের কথা। সমাজের সাধু কারা তাহলে? যাদের প্রচুর ধন সম্পত্তি আছে, অগাধ, প্রচুর, প্রয়োজনের অতিরিক্ত, কালো টাকা, ব্ল্যাক মানি থরে থরে জমছে, টাকা লুকোবার জায়গা পাচ্ছে না, বাড়ির দেয়ালে যে কোনো অস্থানে কুস্থানে তারা টাকা লুকিয়ে রাখছে, বিদেশের ব্যাংকে টাকা জমাচ্ছে। বর্তমান ক্ষেত্রে, তখনকার দিনেও ছিল, কালোবাজারি ছিল, সব সময় সব যুগেই থাকে। সেই ব্যক্তিগুলোকে এখানে উল্লেখ করছে বিড়াল। সে বলছে তারা কি দোষী নয়? এই যে সমাজের সম্পদকে তারা কেন্দ্রীভূত করছে নিজেদের জন্য, তারা সাধারণ মানুষের কথা ভাবছে না, তারা ভাবছে না গরিব মানুষ কি খাবে। তাহলে গরিব মানুষ কেন চুরি করবে না? যে খেতে পাচ্ছে না সে কেন চোর হবে না? তাহলে চোর যদি দোষী হয়, যে ব্যক্তি ওরকম কোটি কোটি কালো টাকা জমিয়ে রেখেছে, ওরকম কোটি কোটি টাকার সম্পত্তি করছে, যে টাকার কোনো প্রয়োজনই নেই, তার কালোবাজারি করছে, সব থেকে বড় কথা এখানে যে আয়টার কথা বলা হয়েছে সেটা কিন্তু অনৈতিক আয়ের কথা বলা হয়েছে। অনৈতিকভাবে যারা আয় করছে, তুমি খেটে অর্থ উপার্জন করবে, সেটা তোমার ন্যায্য অর্থ। আমি যদি পরিশ্রম করে সৎ পথে থেকে অর্থ উপার্জন করি, সেটা আমার ন্যায্য অর্থ উপার্জন, সেটাতে কারুর কিছু বলবার থাকতে পারে না। কিন্তু যে ব্যক্তিরা কালোবাজারি করে, মানুষকে ঠকায়, মানুষের ক্ষতি করে, কোনোভাবে সমাজকে বিভিন্ন রকমভাবে অবদলিত করে মানুষের হক কেড়ে নিয়ে নিজেদের পয়সা জমায়, তাদেরকেই বলে পুঁজিপতি শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, যারা অপর মানুষের অধিকার মুখের গ্রাস কেড়ে নেয়। এখানে তাদের কথা বলা হচ্ছে। তারা কিন্তু দোষী, তারা সমাজের শত্রু। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদাপেক্ষা শত গুণে দোষী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। চোর যদি দোষী হয় তাহলে যে কৃপণ ধনী সে তার থেকে শত শত গুণে বেশি দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তার দণ্ড হয় না কেন? দণ্ড মানে হচ্ছে শাস্তি। এখানে কমলাকান্ত বলছে চোরের শাস্তি হয়, কিন্তু চুরির মূলে যে কৃপণ রয়েছে, যে পুঁজিপতি শ্রেণী রয়েছে, সমাজের যারা শত্রু, তাদের কেন শাস্তি হয় না? দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। খুব একটা
খারাপ কথা, দুঃখজনক কথা বিড়ালটা বলছে। আমি লোকের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে ডেকে বেড়াই, ম্যাও ম্যাও করি, মানুষ একটু কাঁটাটুকুও আমাকে খেতে দেয় না। অনেক মানুষ তো আবার এতটাই নিষ্ঠুর, নিজেদের পাতের ভাত, এক্সট্রা যে খাদ্য, অবশিষ্ট খাদ্য, মাছের কাঁটা যেগুলো বাঁচে সেগুলো নর্দমায় ফেলে দেয়, তবুও আমাকে খেতে দেয় না। মানুষ কত নিষ্ঠুর হতে পারে দেখো। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা, সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি, কে হইবে? খুব ইম্পর্টেন্ট কথা এখানে বিড়াল আরেকটা বলল। কি বলল? আমরা ছোট লোক, আমরা গরিব লোক, তাই আমাদের দুঃখে, আমাদের ব্যথায় তোমরা কাতর হও না। অথচ কি অবাক কাণ্ড দেখো, দরিদ্র মানুষ, গরিব মানুষ, যারা সত্যি সত্যি অসহায়, যাদের জন্য সত্যি সত্যি দুঃখ করার দরকার আছে, তাদের ব্যথায় তোমরা দুঃখ পাও না, কাতর হও না। কিন্তু দেশে যখন একটা কিছু বড় কিছু ব্যাপার হয়, কোনো রাজার কিছু ক্ষতি হয়েছে, কোনো বড় যুদ্ধ হয়েছে, তখন তোমাদের মাথা ব্যথা কত, বিশাল বড় রাজনৈতিক ডামাডোল, তোমাদের রাতে ঘুম হচ্ছে না। আরে অত বড় বড় ব্যাপার নিয়ে তোমরা ভেবে কি করবে? এখানে বিড়াল প্রশ্ন করেছে, তোমার হাতের কাছে যতটুকু ক্ষমতা আছে সমাজকে পরিবর্তন করার, সমাজের জন্য করার, ততটুকু তুমি করো। বিশাল বড় বড় কাজ, বিশাল বড় বড় কর্মকাণ্ড তো তোমার হাতে নেই, তাহলে সেটা নিয়ে ভেবেও তোমার লাভ নেই। কোন রাজা কি করলো, কোন রাজা যুদ্ধ জয় করতে পারলো কিনা, কোন দেশে কি চলছে, এগুলো ভেবে কোনো লাভ আছে? কিন্তু তোমার বাড়ির পাশে যদি দুটো গরিব মানুষ না খেতে পেয়ে থাকে, তোমার বাড়ির সামনে যদি কেউ অসহায় অবস্থা থাকে, তাকে তুমি হেল্প করতে পারো, ওটা তোমার হাতে আছে। কিন্তু তোমরা সেইটা করো না। তোমরা বড় বড় ক্ষেত্রে বড় বড় বৃহৎ বৃহৎ ব্যাপার নিয়ে মাথা ঘামাও। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে? ঠ্যাঙ্গা শব্দের অর্থও কিন্তু লাঠি। এখানে বিড়াল আরেকটা তাৎপর্যপূর্ণ কথা বলছে। ধরো তোমার বাড়িতে এমন কোনো লোক এলো যে খুব গণ্যমান্য লোক। এই যে শিরোমণি, ন্যায়ালঙ্কার, এই কথাগুলো প্রকৃতপক্ষে বড় বড় উপাধি, বড় বড় পণ্ডিত, বড় বড় শাস্ত্র জ্ঞানী লোক যারা, তাদেরকে বলা হয় চূড়ামণি, শিরোমণি, ন্যায়ালঙ্কার। এইরকম কোনো বড় লোক যদি তোমার বাড়িতে আজকে আসতো এবং সে যদি তোমার দুধটা খেত, তুমি কি তাকে লাঠি নিয়ে মারতে? বাড়িতে অতিথি এলে আমরা ভালো মন্দ খাবার তাকে খেতে দিই, তুমি কত খুশি হতে। কিন্তু আমি একটা সামান্য বিড়াল, গরিব মানুষ, দীর্ঘদিন খেতে পাই না, আমি খেয়েছি বলে আমাকে লাঠি নিয়ে মারতে আসছো। বরং জোর হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব, তবে আমার বেলা লাঠি কেন? তো বলছে কোনো বড় গণ্যমান্য ব্যক্তি এলে তাকে হাত জোর করে বলতে, আরটু খাবেন, আর একটু দেবো, তাহলে আমার বেলা লাঠি নিয়ে এসছো কেন? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এবং পৃথিবীর বা জীবনের একটা অতিরিক্ত বাস্তব কথা। লাইন তুলে প্রশ্ন আসতে পারে, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। দেখবে এটা বাস্তবেও হয়। কোনো মানুষ হয়তো কোনো মানুষকে কিছু জিনিস দেবে বা কারোর জন্য কিছু কিনবে, যার জন্য কিনছে সেই ব্যক্তিটা যদি অত্যন্ত অর্থবান ব্যক্তি হয়, জিনিসটা কেনার আগে অনেক ভাবনা চিন্তা করবে মানুষ, যাকে দেব ওরা ভীষণ বড় লোক, ওদের স্ট্যান্ডার্ড আলাদা, ক্লাস আলাদা, চল একটা দামি জিনিস দিতে হবে। কি আশ্চর্যের ব্যাপার, ওদের যখন অত পয়সাই আছে ওদেরকে তো দামি জিনিস দেওয়ার দরকার নেই। আর যখন একটা দরিদ্র মানুষকে কেউ কিছু দিতে যায়, তখন কীরকমভাবে অবহেলার ছলে বলে, ওদেরকে তো ভালো কিছু দেওয়ার দরকার নেই, যা হোক একটা দিয়ে দিলেই হবে। তার মানে আমরা তেলা মাথায় তেল দিই, যার আছে তাকে আরও দামি দামি জিনিস দিই, যার নেই তাকে ভালো জিনিস দেওয়া বা তার জন্য কিছু ভালো করার কথা আমরা ভাবতেও পারি না। এগুলো প্রকৃতপক্ষে আমাদের ছোট মানসিকতার পরিচয়। তো তেলা মাথায় তেল দেওয়া মানুষের রোগ। যে মাথায় তেল আছে সেই মাথায় আরও বেশি করে তেল মাখানো হচ্ছে, কিন্তু যার মাথা রুক্ষ শুষ্ক, যার মাথায় দীর্ঘদিন তেল পড়েনি, যার পেটে দীর্ঘদিন ভাত পড়েনি, তাকে আমরা খেতে দিই না। দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি, কত সুন্দর কথা। দেখবে এক এক সময় আমাদের বাড়িতে হয়তো কোনো নিমন্ত্রিত ব্যক্তি এলেন,
আমরা উৎসাহিত হয়ে এত কিছু রান্না করে ফেলি যেগুলো বাস্তবে কিন্তু একসঙ্গে বসে খাওয়া যায় না। যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে একসঙ্গে অনেক কিছু খাওয়ার বিরোধী, বা আমি নিজে করি না, তবু অনেক ব্যক্তিকেই অনেক ক্ষেত্রে করতে দেখেছি। একই দিনে মাছ, মাংস, ডিম আরও যত রকম আইটেম পারা যায় রান্না হয়ে গেল, কিন্তু প্রকৃতপক্ষে কি অত কিছু একদিনে কোনো মানুষ খেতে পারে? আমরা তখন তাকে যাচাযাচি করি, আরেকটু খান, আরেকটু খান। এখানে বিড়াল সেই কথাই বলছে। যখন কোনো ব্যক্তিকে খেতে বললে সে বিরক্ত হচ্ছে, অলরেডি তার পেট ভরা, তখন আমরা তাকে খাওয়ার জন্য যাচাযাচি করি। কিন্তু যখন কেউ সত্যি সত্যি অভুক্ত, সে আমাদের খাবার চুরি করে খেতে এসছে, খিদে পেয়েছে বলেই তো খেতে এসছে, তখন তাকে লাঠি নিয়ে মারতে যাই। পৃথিবীর কি আশ্চর্য নিয়ম! এরপর বিড়াল বলছে, দেখো আমাদিকে দশা দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিকে দৃষ্টি করিতেছি। কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। খুব সুন্দর কথা এটাও বিড়াল বলল। সে বলল যে এই যে আমরা সবার বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, কেউ আমাদের খেতে দেয় না। কোনো বিড়াল যদি ভাগ্যক্রমে কারুর প্রিয় পাত্র হতে পারে, হয়তো কোনো বৃদ্ধ লোক, তার যুবতী স্ত্রী আছে, ভার্যা কথার অর্থ হচ্ছে স্ত্রী, সেই যুবতী ভার্যার প্রিয় বিড়াল কেউ হতে পারলো, তবে তার মূল্য আছে। নয়তো কোনো মূর্খ ধনী ব্যক্তির পাশা খেলার সাথী যদি হতে পারে কোনো বিড়াল, শতরঞ্জ খেলা মানে পাশা খেলা বা দাবার মতো এক ধরনের খেলা, তো এই খেলার সঙ্গী যদি হতে পারে, তবে সেই বিড়াল বাড়িতে থেকে একটু বাড়ির ভালো মন্দ খেয়ে পড়ে থাকতে পারে। না হলে আমাদের মতন রাস্তার বিড়ালদের অবস্থা খুবই খারাপ। তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহার রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। বলছে যে বিড়াল বাড়ির বিড়াল, তাদের দেখতে সুন্দর হয়, তারা খেয়ে দিয়ে বেশ মোটাসোটা হয়ে ওঠে, এবং তাদের দেখে অনেক বিড়াল প্রেমেও পড়ে যায়। আর আমাদিগের দশা দেখো, আহারাভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহবা ঝুলিয়া পড়িয়াছে। যে রাস্তার বিড়াল সে তার নিজের কথা বলছে, আমার দিকে তাকিয়ে দেখো, আমি খাবার খেতে পাই না, আহার নেই, সেই আহারের অভাবে উদর কৃশ, উদর মানে পেট হচ্ছে রোগা হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। অস্থি পরিদৃশ্যমান, অস্থি মানে হচ্ছে হাড় দেখা যাচ্ছে শরীরের। লাঙ্গুল বিনত, লেজ ঝুলে পড়েছে, লাঙ্গুল মানে লেজ ঝুলে পড়েছে, দাঁত বাইরে বেরিয়ে গেছে, জিহবা ঝুলে পড়েছে। অবিরত আহারা ভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও, খাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে, খাইতে দাও, নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? তো প্রকৃতপক্ষে বিড়াল এখানে বলছে এই যে আমাদের এরকম খারাপ দশা, আমাদের যে গায়ের স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদের দাঁত বেরিয়ে পড়েছে, আমাদের লেজের অবস্থা খারাপ, লোম উঠে গেছে, চোখলা উঠে গেছে, খুব খারাপ অবস্থা, তোমাদের কি আমাদেরকে দেখে একটু দুঃখ হয় না? আমাদেরকে খেতে দাও না, যে খেতে দাও, না হলেই চুরি করব। বিড়াল আরো বলছে, চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? তোমরা যে এত নির্দয় আমাদের প্রতি, তার কি কোনো শাস্তি নেই? দণ্ড মানে শাস্তি। দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিমখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল, তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে অনাহারে মরে যাওয়ার জন্য তো এই পৃথিবীতে কেউ আসেনি। বিড়াল বারবার ওই একই প্রশ্ন তুলছে। বিড়াল বারবার বলছে, যারা অতিরিক্ত পরিমাণে ধনী, কালো টাকা জমাচ্ছে, প্রচুর পরিমাণে সম্পদ জমাচ্ছে, যে সম্পদ তারা এক জীবনে ভোগও করতে পারবে না, কোটিপতি, তারা কেন গরিবদের কিছু দান করবে না? বা তারা কেনই বা অত টাকা জমাবে? অত সম্পদ জমানোর অধিকার কেন একটা মানুষের পৃথিবীতে থাকবে? প্রত্যেকটা মানুষের পার্থিব সম্পদে কেন সমান অধিকার থাকবে না? সাম্যের কথা বলা হচ্ছে এখানে, কমিউনিজমের কথা বলা হচ্ছে। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। এতক্ষণ বিড়াল একা কথা বলল,
এবার কমলাকান্ত বলছে থামো থামো, অনেক হয়েছে। হে মার্জার পণ্ডিত, বিড়াল পণ্ডিত, তোমার কথাগুলো খুব সোশিয়ালিস্ট। সোশিয়ালিস্ট মানে সমাজতান্ত্রিক, রাজনীতির গন্ধ পাচ্ছি, সমাজে গন্ডগোল লেগে যাবে, চুপ করো। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজে ধনবৃদ্ধি হইবে না। এবার কমলাকান্ত বলছে, কোনো ব্যক্তি যদি নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ রোজগার করে সেটা জমাতে না পারে, আর চোরের জ্বালায় যদি সেটা রাখতে না পারে, তাহলে মানুষ রোজগার করবে, সমাজের উন্নতি কি করে হবে রোজগারপাতি না হলে? মার্জার বলিল, না হইল তো আমার কি? সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি। ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? বিড়াল বলছে, সমাজের কি উন্নতি হলো আমার দেখবার দরকার নেই, দেশের কি উন্নতি হলো আমার দেখবার দরকার নেই, কারণ দেশের উন্নতি, সমাজের উন্নতি মানে পক্ষান্তরে সেটা ধনীর উন্নতি। আমার মতো গরিবদের কোনো উন্নতি হয় না, আমার মতো সাধারণ মানুষের কোনো উন্নতি নেই। আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়াল এবার রেগে গেছে, বলছে আমি যদি খেতেই না পেলাম, না খেয়ে মরলাম, তাহলে সমাজের উন্নতি নিয়ে কি করব আমি? বিড়ালকে বুঝানো দায় হইল। যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এখানে কমলাকান্ত বলছেন, বিড়ালকে আমি আর বোঝাতে পারছি না, সে নিজেই বিচারক, সে নিজেই ন্যায়ের জ্ঞাতা, নৈয়ায়িক। ন্যায় দর্শনে যিনি পণ্ডিত তাকে বলা হয় নৈয়ায়িক। তো এখানে বিড়াল ন্যায় দর্শনে পণ্ডিত, তাকে আর বোঝাতে পারছে না কমলাকান্ত। এমার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার ওপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলেও না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। শেষে কমলাকান্ত বলছে, সমাজের উন্নতিতে গরিবদের যদি প্রয়োজন থাকে থাকে, না থাকে না থাকে, কিন্তু ধনীদের প্রয়োজন বা সমাজের প্রয়োজন। তাই চুরি বিদ্যাটাকে কখনোই সমর্থন করা যায় না, কেউ চুরি করলে তাকে শাস্তি দিতেই হবে। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। মারাত্মক যুক্তি, অকাট্য কথা, এর ওপর আর কোনো কথা হয় না। বিড়াল বলছে, চোরকে ফাঁসি দেবে, দাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু যে বিচারক চোরকে ফাঁসি দেবে সে আগে 3 দিন না খেয়ে থাকবে। 3 দিন না খেয়ে থাকার পর যদি তার চুরি করে খেতে না ইচ্ছা হয় তখন চোরকে ফাঁসি দিয়ে দিও। প্রকৃতপক্ষে এটা যে সময়কার প্রবন্ধ, সেই সময়ে না সমাজে না খেতে পাওয়াটা একটা মারাত্মক সমস্যা ছিল। সত্যি সত্যি অন্নাভাব, খাদ্যাভাব, রিয়েলি যে দরিদ্র কনসেপ্ট, মানে দারিদ্রতা বা দরিদ্রের যে কনসেপ্টটা, সেটা প্রচণ্ড চরম আকার ছিল, চরম দারিদ্র। বর্তমানে আমাদের সমাজে যে দারিদ্র ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আপেক্ষিক দারিদ্র। মানুষের চাহিদার কোনো শেষ নেই, মানুষের অনেক কিছু থাকলেও মানুষের মনে হয় আরও চাই আরও চাই, সেই জন্য মানুষ নিজেকে অনেক সময় দরিদ্র ভাবে বা গরিব ভাবে। কিন্তু প্রকৃত দারিদ্র সেটাই যেখানে জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনীয় জিনিসটুকুও মানুষ পায় না, সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং রোগ হলে ন্যূনতম চিকিৎসা। সেটা কিন্তু বর্তমান সমাজ থেকে অনেকটাই এখন চলে গেছে। এখন কিন্তু সেই চরম দারিদ্র আর দেখা যায় না। সমস্ত দেশেই বা বিশ্বের যে কোনো উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রপার একটা রেশন ব্যবস্থা আছে। যে কোনো মানুষই এখন প্রত্যেক দিন এতটুকু অর্থ রোজগার করতে সক্ষম হয় তাতে করে সে নিজের অন্ন বস্ত্রটুকু জোটাতে পারে। প্রত্যেকটা মানুষের ঘরেই এখন ন্যূনতম কিছু ইলেকট্রনিক্স গ্যাজেটস আমরা দেখতে পাবো, যেমন টিভি, তারপরে ইলেকট্রিক লাইট, পাখা ইত্যাদি ইত্যাদি। তখনকার দিনে কিন্তু এটা ছিল না অ্যাভেলেবেল। প্রচুর মানুষ এরকম ছিলেন যারা খেতে পেতেন না, পরনের বস্ত্র পেতেন না, খাদ্য সংকট, বস্ত্র সংকট সমাজে ছড়িয়েছিল, মন্বন্তর, মহামারী, অসুখে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাওয়া, কলেরা, বসন্তের মতো সাধারণ সাধারণ রোগের টিকা ছিল না, নানান রকম প্রবলেম সমাজে ছিল, সেগুলো কিন্তু বর্তমানে আর নেই। কাজে এই যে কথাগুলো বিড়াল বলছে, এই যে প্রশ্নগুলো সে তুলে আনছে, এটা কিন্তু অনেক কিছুই বর্তমান সময়ের ক্ষেত্রে আর তেমনভাবে প্রাসঙ্গিক নয়। কারণ জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনটা মিটে যাওয়ার পরেও সে যদি অতি লোভে চুরি করে, সেটাকে কিন্তু এই বিড়ালের যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না। এখানে বিড়াল বলছে, আমি আমার জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনটুকু পাইনি বলে চুরি করেছি, মানে খাদ্য, আমি 3 দিন 4 দিন না খেয়ে আছি।
সেই জায়গায় দাঁড়িয়ে আমি চুরি করেছি। কিন্তু কেউ যদি অসৎ পথে নিজের সম্পদ বৃদ্ধির জন্য চুরি করে, সেই চুরিটা কিন্তু অবশ্যই খারাপ। চুরি কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই ভালো বা কোনো সৎ কাজ নয়। এই প্রবন্ধটা অনুসরণে বিড়ালের এই যুক্তিগুলো শুনে যেন তোমাদের মনে এই ধারণাটা না তৈরি হয় যে চুরি করা ভালো জিনিস বা এখানে চুরিকে সাপোর্ট করা হচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ অন্য বা আলাদা, সেটা বুঝতে হবে আগে। তো চলো এরপর কি বলছে দেখি। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। তো বিড়াল কমলাকান্তকে বলছে, তুমি তো আমাকে মারার জন্য লাঠি তুলেছিলে, তো তুমি আজ থেকে 3 দিন না খেয়ে থাকো, উপোস করে থাকো। তারপর দেখবে তুমিও নসিরাম বাবুর ভাড়ার ঘরে গিয়ে চুরি করতে যাবে। ভাড়ার ঘর মানে যেখানে আমরা খাবার দাবার মজুত করে রাখি। ভান্ডার ঘর, দেখো লেখা আছে এখানে, ভান্ডার ঘর মানে ভাড়ার ঘর, যেখানে খাবার দাবার থাকে। নসিরাম বাবু কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধ গ্রন্থটার অন্যতম একটা চরিত্র। এই নসিরাম বাবুর বৈঠকখানায় মাঝে মধ্যেই কমলাকান্ত গিয়ে বসে, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে, আলোচনা করে, কথাবার্তা বলে। তো সেই নসিরাম বাবুর কথা এখানে উল্লেখ রয়েছে একটুখানি জায়গায়। তো এরপর চলো নেক্সট যে অংশটা রয়েছে সেটা আমরা দেখে নিই। সেখানে বলা হচ্ছে, বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম যে, এখানে কমলাকান্ত বলছে যে বিজ্ঞ লোকেরা বলে যে যখন কোথাও দেখবে যে যুক্তি তর্কতে আর পাচ্ছ না, তখন চুপচাপ উপদেশ দেবে, দিয়ে চুপচাপ সেখান থেকে প্রস্থান করবে। তো আমিও মার্জারকে কিছু বিষয়ে উপদেশ দিতে শুরু করলাম এবার। এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। এবার অন্য কথা বলছে আমাদের কমলাকান্ত। সে বলছে এইসব ভাবনা চিন্তা তুমি মাথা থেকে ত্যাগ করো। এই সমস্ত সাম্যের কথা, সমাজ পরিবর্তনের কথা, এইসব তো আর চারটিখানি ব্যাপার না। এইসব বাদ দিয়ে তুমি ধর্মকর্ম করো বরঞ্চ। তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। তুমি যদি চাও তোমাকে পড়ার জন্য, পাঠ অর্থে মানে পড়ার অর্থে, পড়ার জন্য তোমাকে আমি কিছু গ্রন্থ দিতে পারি। কাদের কাদের গ্রন্থ দিতে পারি? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন। নিউম্যানের আর পার্কারের। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক বা না হোক, আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। মজা করে কমলাকান্ত বলছে, আমার নিজের লেখা বই কমলাকান্তের দপ্তরও পড়তে পারো, সেটা পড়লেও তুমি আফিংয়ের মহিমা বুঝতে পারবে। এক্ষণে সস্থানে গমন করো, প্রসন্নকাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। কমলাকান্ত বলছে প্রসন্ন কালকে আমাকে কিছু ছানা দেবে। তো কালকে যখন আমি টিফিন খাবো, জল খাবার খাবো, তখন তুমি এসো, তোমাকে কিছু দেব। অদ্য আর কাহারও হাড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, 1 সরিষা ভোর আফিং দিব। খুব মজার কথা। এখানে কোথাও একটা গিয়ে যেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম আর আফিংকে এক করে দিচ্ছেন, যে কথাটা কার্ল মার্কসও বলেছিলেন এক সময়। তো প্রকৃতপক্ষে এখানে কমলাকান্ত বিড়ালকে বলছেন যে তোমার যদি খুব খিদে পায় তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে একটু খাদ্যও দেব। আর আরও যদি খিদে পায়, খিদের জ্বালায় যদি খুব অধীর হও, তোমাকে আমি সামান্য পরিমাণে আফিম দেব। সরিষা যতটুকু হয়, সর্ষে যতটুকু হয়, সেই সর্ষের পরিমাণ আফিম দেব। কারণ আফিম একটা নেশার দ্রব্য, বেশি খেলে আবার সেটা ক্ষতিও হতে পারে। মানে আফিম বেশি পরিমাণে খেয়ে নিলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই খুব অল্প পরিমাণে খেতে হয়, অল্প পরিমাণে খেলে নেশা হয়। তো সেরকম সামান্য পরিমাণে তোমাকে দেব। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। বিড়াল বলছে আফিমের আমার দরকার নেই, আফিম আমি খাবো না, কিন্তু কারুর হাঁড়ি খাবো কিনা, অর্থাৎ কারুর বাড়ি থেকে চুরি করে খাবার খাবো কিনা, সেটা আমার খিদে কতটা পাচ্ছে সেইটা অনুযায়ী আমি বিচার করব। মার্জার বিদায় হইল, বিড়ালটা চলে গেল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। কমলাকান্ত মনে করলো একজন পতিত আত্মা যে ভুল পথে যাচ্ছিল, পতিত মানে যারা খুব নিচু দিকে গমন করে। অ্যাকচুয়ালি বিড়ালটা তো চুরি করছিল, চুরি করা তো ভালো কাজ না, চুরি করা খারাপ কাজ। তো কমলাকান্ত মনে করছে একজন এমন ব্যক্তি, এমন আত্মা যে খুব নিচু কাজ করছিল, খারাপ কাজ করছিল, তাকে আমি আলোর পথে এনেছি, ভালো ভালো উপদেশ দিয়ে, ভালো ভালো কথা বলে ভালো পথে এনেছি, অর্থাৎ পরোপকার করেছি। এটা ভেবে কমলাকান্তের খুব আনন্দ হলো।
তো যতই এটা হোক না কেন কমলাকান্তের দপ্তরের প্রবন্ধ, সমগ্র প্রবন্ধটাতে কিন্তু বিড়াল একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। এখানে বিড়াল কিন্তু একটা প্রাণী মাত্র নয়, এখানে বিড়াল সমাজের নিচু শ্রেণীর সমস্ত মানুষের প্রতিনিধি, সর্বহারা দরিদ্র শ্রেণীর মানুষের প্রতিনিধি এবং নিম্নবিত্ত মানুষ যারা খেতে পান না, যারা অসহায়, যারা শ্রমজীবী, তারা যে কত কষ্ট করে জীবন কাটান, তাদের হয়ে, তাদের মুখপাত্র হয়ে বিড়াল এখানে কথা বলেছে এবং তার বক্তব্যটা এখানে ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা বক্তব্য হয়ে উঠেছে। তো আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।